ইটিভি ভারতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি নবনীতা, আর আমার সঙ্গে আজকে যিনি রয়েছেন তাকে তো পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন কখনোই পড়ে না। তিনি রেডিও কুইন, তিনি শ্রাবন্তী মজুমদার, তিনি নস্টালজিয়া, তিনি এখন, তিনি ভবিষ্যৎ। ইটিভি ভারতে স্বাগত দিদি। নমস্কার, কেমন সবাইকে। আছেন? খুব ভালো আছি, মানে আমি এখানে আসার পরে আরো ভালো আছি। আচ্ছা, কেন মানে আসার পরে আরও কেন ভালো? নিজের শহর বলে? আমার শহর কলকাতা। একদম একদম, যে কলকাতা, শুধু কলকাতা না, আমি পশ্চিম বাংলা ধরে বলবো যে কলকাতা এবং পশ্চিম বাংলা, যাদের সাথে, যেখানে আমি বড় হয়েছি, যাদের সাথে আমি বড় হয়েছি, আজকে যে কজন মনে রেখেছেন বা এখনো পর্যন্ত, সেটা তো এখানেই। আমি, আমার এখানে এলে ভালো লাগবে না? ঠিক, একদমই তাই। যেমন মায়ের কাছে বাপের বাড়ি এলে যেমন ভালো লাগে, আমার তো এটা তো আমার বাপের বাড়ি। ঠিক তাই, একদম ঠিক তাই। তার উপরে আমাদেরও কিন্তু ভালো লাগার দিন আসছে, কেননা আয় খুকু আয়, আমরা একটা দারুণ অনুষ্ঠান কিন্তু উপহার পেতে চলেছি কলা মন্দিরে, তাই তো? তোর পরিকল্পনা কবে থেকে দিদি? অনেক দিন ধরে অ্যাকচুয়ালি এটার পরিকল্পনা বোধহয় জুন হবে। আচ্ছা, জুন থেকে, মানে যারা আমাকে যোগাযোগ করেছেন 25শে জুন থেকে। আচ্ছা 25শে জুন বলতে পারবো না, কিন্তু জুন থেকে। আচ্ছা, সেটা আমি তারিখ তো বলতে পারবো না। না আমি বলছি 2025-এর জুন। ও 2025, আমি সরি সরি ইটস ওকে, নো প্রবলেম। হ্যাঁ, 100 বার 2025 থেকে। মানে তখন মনে হচ্ছিল, আমার সবসময় মনে হচ্ছে এই তো এসে গেল, এই তো এসে গেল। আমার, কারণ যে এটার তো একটা প্রেপারেশন আছে, একটা ভাবনা চিন্তা সব কিছু করে আসা। তো সেটা খুব সুন্দর, অবশ্যই খুব সুন্দর, অবশ্যই। যতক্ষণ না পর্যন্ত স্টেজে গিয়ে আমরা সেই দিনটা, সেই মজাটা পাবো আমরা সবার সামনে গিয়ে, যতক্ষণ না পৌঁছবো, ততক্ষণ তো সে একটা অন্য রকমের অনুভূতি না, যে আসছে, সে তো আসছে। একদম একদম। একইভাবে খুব মনে পড়ে যায় যে আমাদের ছোটোবেলাটা, ছোটোবেলা কেন, ওই যে আমি বলছিলাম এখনও শ্রাবন্তী মজুমদার, ভবিষ্যতেও থাকবেন। তো ওই যে আয় খুকু আয় গানটা কোথাও গিয়ে না ভীষণভাবে মনটাও খারাপ হয়, গায়ে কাঁটা দেয়। হয়তো বাবা সবসময় পাশে থাকে না, তখন কিন্তু খুব যেন বাবার জন্য বড্ড মনটা কেমন করে ওই সত্যিই তাই। গানটায়। মানে দারুণ একটা নস্টালজিয়া, মন খারাপ, ভালো লাগা সব মিলিয়ে কীরকম সাড়া পেয়েছিলেন তখন গানটাতে দিদি? মানে ওখানে তখন সঙ্গে সঙ্গে কোনো সাড়া পাইনি, আচ্ছা, অনেক দিনই সময় লেগেছে এটা সাড়া পেতে। কিন্তু যখন সাড়া পেতে শুরু হলো, তখন থেকে ক্রমশই এটা জনপ্রিয় হতে শুরু করলো। তার একটা কারণ আমি পরে ভেবেছি, হয়তো বা যেহেতু অত বড় গান, তখন তো রেডিও এত বাজাতো না, কিন্তু বাজিয়েছে অনেক পরে। এখন অবশ্য এফএম স্টেশনস মানে অনেক বাজায়, আমি শুনেছি তাই নাকি, কিন্তু অল ইন্ডিয়া রেডিওতে গান না বাজলে লোকের কাছে গান পৌঁছতো না। আমাদের যতটুকু যা লোকে আমাদের জেনেছে, সব কিন্তু অল ইন্ডিয়া রেডিও। তারপরে হচ্ছে পুজো প্যান্ডেল, যেমন আমরা আমাদের পূর্বসূরীদের গান শুনে গান মুখস্থ হয়ে গেছে আজও পর্যন্ত, সেগুলো তো প্যান্ডেলে গান শুনে আর অনুরোধের আসর শুনে। আর তো কিছু ছিল না। হ্যাঁ, অনেকের বাড়িতে আমাদের যাদের রেকর্ড প্লেয়ার ছিল সেটা আলাদা, কিন্তু কজনের ছিল। কিন্তু ওই যে শুনতাম আমরা, এরকমই, অবশ্য গানও তেমনই হতো, ভোলার মতো গানই নয়, মানে একেবারেই। যে কারণেই আমরা আজও প্রত্যেকটা মানে গানের প্রত্যেকটা লাইন পর্যন্ত আমাদের মনে আছে, যেসব গান শুনে বড় হয়েছি। প্রথমত রেডিওতে আমি এসেছিলাম জিঙ্গল গাইতে, এবং সেই জিঙ্গলের মধ্যে দিয়ে আমার আসা, এবং সেই অনেক গল্প, সে তো আমি আজকে বলে শেষ করতে পারবো না। তার মধ্যে দিয়ে আমার রেডিওর প্রেজেন্টার হিসেবে এসেছিলাম আমি, এবং সেটাও মানে বলবো মানে খুব কোইন্সিডেন্টাল হাউএভার। তো সেই, আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না, যার জন্যে মানে রেডিওতে কাজ করার অনেক অসুবিধে ছিল। এটা অবশ্য আমি বলতে পারবো, আমার বাড়িতে এই ব্যাপারটাই, আমি যে জিঙ্গল গাইছি সেটাতেই আপত্তি ছিল। সেটা কিন্তু মেয়ে বলে চলে নয়, মানে তুমি একটা শাস্ত্রীয় সঙ্গীত শিখছো, তুমি সেটাই করবে। তুমি এইসব কিসের মধ্যে তুমি যাচ্ছ? লেখাপড়া তো করছিলাম তখন, এমনিতেই তখন আমি পড়াশোনা করছি। আমার বাড়িতে পড়াশোনাটার ভীষণ জোর ছিল যে করতে হবে, এবং সেটার পরে তুমি যা ইচ্ছা করো। গান তো ছিলই। তো সেই কারণেই মানে মেয়েদের এই রেডিওর কাজে আপত্তি ছিল, এই উত্তরটা আমি দিতে পারবো না, কারণ আমার ক্ষেত্রে সেইটা ছিল না, একেবারেই না। তো প্রেজেন্টার, তখন তো মানে ভীষণভাবে মানুষের মনে সাড়া ফেলেছিলেন আপনি,
সবার তো সেটা আপনি এখন খুব শুনি। ভক্ত হয়েছিল, তো এমন কোনো ঘটনা যেটা ভীষণভাবে মনে পড়ে? চিঠি আসা, তখন তো চিঠির প্রভাবটা প্রচণ্ড ছিল এবং চিঠিই ছিল। হ্যাঁ, তো একদম, শুধু সেরকম কোনো চিঠি। স্মৃতি আছে দিদি? অনেক খুব তো মনে দেখো পড়ে, আমরা একটা যদি শোনা যায়। একটা এক্ষুনি মনে পড়লো, একটি ছেলে আমার কাছে এসেছিল। ছেলেটি তখন স্কুলে পড়ে, মানে একদম হায়ার সেকেন্ডারি, মানে ও তখন স্কুল পাশ করবে, পরীক্ষা দেবে, এবং ওর ইচ্ছে ছিল মেরিন পড়াশোনা, মানে মেরিনে যাবে ও। ও আমার কাছে এসেছিল যে ওর দিদি, আমার মায়ের খুব একমাত্র ছেলে এবং বিধবা মায়ের একমাত্র ছেলে, এবং ও যদি চলে যায় মেরিনে, তো অনেকেরই আপত্তি থাকতো যে ছেলে অনেক দিনের জন্য চলে যাবে জাহাজে, এবং কী হবে সে, আমি পড়তে চাই, কিন্তু আমার মায়ের একদম মানে একদম ভীষণ আপত্তি, আমাকে জিতে পড়তে দেবে না, তুমি কি আমার মাকে একটু বুঝিয়ে বলবে। সে এসেছিল আমার কাছে, আমি বললাম ঠিক আছে তুমি তোমার মাকে নিয়ে এসো। আর ওর মাকে নিয়ে এলো, এবং আমি ওর মাকে যেভাবে বুঝিয়েছিলাম, আমার ভাবতে ভালো লাগে যে শেষ পর্যন্ত ও সেইটা পড়াশোনা করেছিল এবং ও জাহাজে গিয়েছিল, এবং ও আমার জন্য একটা, কোথায় যে সে, আমি এত ট্রাভেল করেছি, মানে এত দূরে, মানে এত সুন্দর একটা জাহাজ তৈরি করে দিয়েছিল নিজের হাতে। এসব এরকম আমার সুন্দর সুন্দর স্মৃতি অনেক আছে আমার। এরকমও আসতো যে আজকে বিয়ে বাড়িতে যাবো দিদি, আপনার কাছে এসে আমি কীভাবে সাজবো, ও সেটা আসতো। সেরকম কত মেয়ে এসছে, দিদি আপনি আমাকে তুমি বলে দাও আমি কি পরবো, সেই কি পরবো, কীভাবে সাজবো, কি গয়না, কি শাড়ি, আমি কি পরতে পারি। স্টাইলে বিশ্বাসী দিদি? কোনটা স্টাইল? স্টাইলে বিশ্বাসী আমি জানি না, আমি সাজতে বরাবরই ভালোবাসি। ছোটো থেকেই আমাদের টেলার ছিল, আমার টেলার জামা তৈরি করতো আমরা যখন ছোট্ট ছিলাম, সেইভাবেই বড় হয়েছি আমরা। হ্যাঁ, আমি আমার সাজা, মেয়েরা সাজবে না তা কী করে হয়? ঠিক তাই। আমার তো মনে হয় সব মেয়ের সাজা উচিত একদম। একেবারে। এই যে তোমরা সুন্দর সেজে এসছো, আমার হ্যাঁ বাই, খুব ভালো লাগছে দেখতে আমার। থ্যাংক ইউ সো মাচ। তো এবার জানতে চাইবো যে বহু তাবর তাবর মানুষ, আপনিও তাবর তাবর মানুষদের মধ্যেই একজন। একেবারেই না। হ্যাঁ, আমাদের সেটা মনে হয়। হেমন্ত মুখোপাধ্যায় থেকে শুরু করে সুধীন দাশগুপ্ত, সন্ধ্যা মুখোপাধ্যায়, আরও যারা নাম, তাদের সান্নিধ্য পেয়েছেন, তাদের সঙ্গে গানও গেয়েছেন। তো সেই এক্সপিরিয়েন্স, যে কারুর এমন কোনো কথা, বলা কথা যেটা পাথেয় করে এখনও চলছেন। হ্যাঁ, যেমন হেমন্তদার কথা একটু আগেই বলছিলাম, না সেরকমভাবে জানি না, আমরা না ভীষণ শুনতাম, মানে তারা যা বলতেন আমরা ভীষণ সেটাই শুনতাম। মানে যেমন যিনি আমাকে গানটা, যিনি ধরো একটা পুজোর গান গাইছি, যিনি সেই সময় শুরু করেছেন, যেমন নচিকেতা ঘোষ, তিনি আমাকে যেমন করে গানটা তুলে দিচ্ছেন বা সামনে বসে, সেই যে ওনার দিকে তাকিয়ে সেইটা শোনা এবং সেইভাবে তোলা, কি মিস্টার বালসারা, একদম আমি জানি যে উনিও জানেন যে শ্রাবন্তীকে দিয়ে আমি কী করতে পারি। বা ফ্লোরে যখন মিস্টার বালসারা থাকতেন, কোনো শিল্পী এমন ছিল না যে মানে গানটা তার বেরিয়ে আসবেই। উনি এরকমই একটা মানুষ ছিলেন, উনি এরকমই করে করতেন যে গান বের করে আনবেনই, মানে তুমি যত নার্ভাসই হও না কেন। তো তাদের সবার সাথে এরকম করেই কাজ করেছি, মানে সেসব অভিজ্ঞতা আমি এখন আর দেখতে পাই না, সেটা আমার কাছে কষ্ট হয়। এখন কেউ গান তুলে দেয় না, আর পাঠিয়ে দেয়। এটা তো আমার অভ্যেস ছিল না কোনো দিন, মানে গান পাঠিয়ে দেবে সেটা শুনে আমি আমার মতো করে তুলবো, ঠিক আছে, কিন্তু তুমি তো তোমার মতো করে গান সুর করেছো বা লিখেছো, তুমি আমার সাথে বসবে না, তুমি আসবে না, সেটা কি করে হয়? তারা আসেও না এখন আর গান করবার সময়, তারা কিন্তু আর ফ্লোরে আসেও না, এবং তারা শোনার প্রয়োজনে মনে করে না। মানে এরকমও আমি এক্সপিরিয়েন্স করেছি এখানে, যেটা আমার কাছে খুব শকিং, খুবই শকিং। এবং তারা এখনও আছে গানের জগতে, তারা এখন গান বাজনা করে, কিন্তু আমার কাছে খুব শকিং এটা। আমি ওইভাবে বড় হইনি, মানে ওইভাবে বড় শ্রাবন্তী হইনি আমি, মানে গান গাইতে আসিনি। মানে আমাদের সব মিউজিক ডিরেক্টর ছোট বড় নির্বিশেষে তারা এসেছেন, তারা থেকেছেন, তারা গান তুলিয়েছেন, বসে থেকে তুলেছি, যেভাবে বলেছেন চেষ্টা করেছি অন্তত সেভাবে গাইবার। একদম। আজকাল রেডিও জকিং শেখানো হচ্ছে যে একেবারে আপনার কি বলে, একটা নির্দিষ্ট প্রতিষ্ঠান, সেখানে রেডিও জকিং শেখানো হয়, কিভাবে কথা বলবে, কিভাবে তুমি প্রেজেন্ট করবে। তো এই বিষয়টাতে আপনার বিশ্বাস আছে? কেননা আপনারা তো সেই সুযোগ পাননি, এবং সুযোগ কেন আপনারা জানিনি সেটা করতে। সুযোগ, এই কথাটা মাথাতে কোনোদিন আসবে না, কারণ এটা হয় তোমার আছে,
কিংবা তোমার নেই, একদমই এই শেখানো যায় না। না। না মানে তুমি একটা অ আ ক খ যেমন শিখি সেটা তুমি একটা শিখতেই পারো, কিন্তু তা দিয়ে তো আর তুমি তাদের জায়গায় যেতে পারো না। একটা দেবদুলাল বন্দ্যোপাধ্যায় কি একটা গৌরী ঘোষ কি একটা কাজী সব্যসাচী, এ তো হওয়া যায় না, এ শিখিয়ে হয় না, এ তো তোমার মধ্যে থাকতে হবে, তবে তো তুমি হবে। কি শেখাবে তুমি? উচ্চারণ শেখাবে, বড় বড় জোর উচ্চারণ শেখাবে, পাংচুয়েশন, এগুলো কি আমাকে দেখো, আমি তো কারো কাছে শিখিনি, তাই জন্য আমি বলতে পারবো না। সেটাই আমি বললাম। একেবারেই আমি কার কাছে শিখেছি জানো? আমি বলছি তোমাকে, আমি তো এদের শুনেছি, শুনে বড় হয়েছি। যিনি আমার মেন্টর ছিলেন তিনি জানতেন আমি কেমন করে কথা বলি, আমি জানতাম উনি কেমন লেখেন। তো একটা যখন স্পট করছি, আমি আমি অঞ্জলির কালো মেয়ে, আমি কালো মেয়ে বলছি, অঞ্জলির কালো মেয়ে উনি লিখেছিলেন, উনি জানতেন আমি কীভাবে বলবো। আমি জানি আমি ওই কালো মেয়ে, আমি অঞ্জলির শাড়ির দোকানের। তো আজও পর্যন্ত কতজন লেখে আমাকে সেই অঞ্জলির স্পটের জন্য। তো তিনি বলেছেন তুই এইভাবে এইভাবে কর। বা আমি সব্যসাচীকে শুনেছি, আমার দিনের পর বছরের পর বছর আমার সাথে, আমরা দুজনে একসাথে কাজ করেছি। আমি তো সানিদার উচ্চারণ শুনেছি, ওনার কাছ থেকে শিখেছি কীভাবে উনি বলতেন। মানে একটা সময় ছিল যখন কাটাকুটি করেও একটা 30 সেকেন্ডস পর সানিদা মানে কাজীদা সব্যসাচী একটা থেকে হয়ে গেল তার, এরকম। তো আমরা তো এদের সবাইকে কাজ করতে দেখেছি, আমি তো বলতে পারবো না। যদি আমার হয়তো হয়তো ভেতরে ওটা কোথাও ছিল, সেটা আমি শিখেছি, মানে অজান্তেই শিখেছি, অজান্তেই করেছি। তারপরে আমি এটা তো আমার মতো, আমি তো কাউকে কপি করিনি কোনোদিন, আমি করতে পারতাম না অবশ্য, মানে ওটা আমার নেই ভেতরে। গানের জন্যও করিনি, যার জন্য আমার গানে আমার নিজস্ব, আমার নিজের ঢং। আমি তো কারোর মতো করে করতেই পারবো না। আমি আশাজির গান গেয়েছি, আমি গীতা দত্তের গান গেয়েছি, আমি লতাজির গান খুব কম গেয়েছি, কিন্তু নিজে গেয়েছি, কিন্তু মানে স্টেজে কখনো মানে হার্ডলি করেছি একটা বা দুটো কোনো কোনো সময়। কিন্তু আমি এদের গান তো আমি গেয়েছি, কিন্তু আমি কিন্তু এদের মতো কোনো দিন হইনি, মানে এদের কপি করে হইনি, কারণ এদের গান ভালোবেসে গেয়েছি আমি আমার মতো করে। তুমি যদি না এই যে, তাই জন্য আমার ট্যালেন্ট, এই তোমাদের এই ট্যালেন্ট শোর আমার ভীষণ আপত্তি, ওদের দেশেও এখানেও, যে ট্যালেন্ট শোতে কোনো দিন কোটিতে একটা হয়তো শ্রেয়া বেরোবে কি একটা সুনিধি বেরোবে, ওটা তো কোটিতে একটা বেরোবে, এ হয় না। কেন যে তুমি যখনই নিজের গানটা গাইতে যাবে ধরা পড়ে যাবে। সব গান তুলে গান অনেকেই ওরকম গাইতে পারে, তুমি গান শিখছো শাস্ত্রীয় সঙ্গীত, ঠিক আছে, সব ঠিক আছে, যেদিন তোমার এলেমটা বোঝা যাবে, কিন্তু যেদিন তুমি নিজের গানটা গাইবে সেদিন আর তুমি দাঁড়ালে না। ওই জন্যই কোটিতে একটা ওই ট্যালেন্ট থেকে হয়, আদারওয়াইজ হয় না। আমি এটাতে বিশ্বাসই করি না একদম, আমার ভালো লাগে না, একদম ভালো লাগে না। আজকে জিঙ্গলস গাওয়ার জন্য অফার আসে না, কেউ ডাকে না, যদি ডাকে গাইবো। আমাকে কেউ ডাকে না তো, এখন তো ভুলেই গেছে, যদি ডাকে নিশ্চয়ই গাইবো। আমি তো ভালোবাসি বিজ্ঞাপন, আমি তো বিজ্ঞাপনের মেয়ে, আমার তো কোথাও সেখানে লজ্জা নেই। আমার না, আমার তো গর্ব আমার যে আমি বিজ্ঞাপন গেয়েছি, আমি বিজ্ঞাপনের মেয়ে, বিজ্ঞাপন দিয়েই কিন্তু আমি গানে এসেছি। আর আমার সেটা গর্ব, আমার ভালো লাগে। আমি যেদিন গান গাইতে এসেছিলাম, পিন্টু ভট্টাচার্য আমার, সরি তরুণ বন্দ্যোপাধ্যায়, উনি মার্ফির একটা জিঙ্গল গাইছিলেন, তখন তো জিঙ্গল টিঙ্গল জানতাম না, এসব ভাষা তখন বলতামও না, আমরা পরে শিখেছি। আর আমি খালি ভাবছি যে আমি আর পিন্টু দা গিয়েছিলাম, প্রথম জিঙ্গল আমার হচ্ছে কোলে বিস্কিট, কেন? আর আমি তো তখন মানে এই মার্ক করতে মানে ওরকমই ছিল, 1 সেকেন্ডে গান তুলি, আমি এখনও 1 সেকেন্ডে গান তুলি, একেবারে গান তোলা আমার একদম কোনো দিন সময় লাগেনি। আর আমি ভাবছি হ্যাঁ, এইটুকু একটা গানের এতগুলো টেক কেন হচ্ছে, মানে এতবার গাইছে কেন? তখন তো টেক জানতাম না, খালি কাট হচ্ছে, উনি তো গেয়েই যাচ্ছেন, কখন আমি গাইবো। এটা আমার সবসময় লাগতো, এটা আমার জানি না, মানে এটা আমার স্বভাব। আমরা কিন্তু ইটিভিতেও পেয়েছি আপনাকে। হ্যাঁ, বিনি পয়সায় বিলেত একটা অসাধারণ ট্রাভেলগ আমরা করেছিলাম, এবং ওই ট্রাভেলগ কিন্তু আর কেউ করতেও পারবে না, কেন যে করেছিল সে আজকে নেই, আমার বন্ধু এবং আমার ভগ্নিপতি, এবং হঠাৎই সে চলে যায়। তার মতো লেখা, সেই ভাষায় যারা কথা বলে আজকের দিনের মতো করে, মানে এই চন্দ্রিলা বলবে না, মানে একেবারে পাগল, মানে শিলুদা বলতে পাগল সবাই এরা এই ইন্ডাস্ট্রিতে। তো ওরই ভাবনা, ওর লেখা, ও বললো বর্দি একদিন ফোন করবো, সবাই আমার বোনরা বর্দি বলে ও আমায় বর্দি ডাকতো। তো ওই বর্দি এরকম একটা আমি করবো, তুমি থাকবে, তুমি তখন আমরা হরিনাভির পল্টু তীর্থঙ্করকে নিয়েছিলাম আমরা, যে কোনোদিন বিদেশে যায়নি, যে একদম হরিনাভির পল্টুই, যে কিচ্ছু জানে না, তাকে নিয়ে গিয়ে বিলেতে ফেলে দেওয়া, এবং সেখানে, এবং আমাদেরটা কিন্তু মানে একদম সত্যি সত্যি অন দ্য স্পট, মানে আমাদের ওইখানেই কিছু কিছু লেখা, কিছু কিছু একদম এক্সট্রাম্পর, এবং ও সত্যিই সেটা
ওইভাবেই ওর কোনো প্রিটেনশন ছিল না, কেন ও তো ওইটাই গ্রামের ছেলে, ওইখান থেকে এসছে। এবং কি করে সেই ওর মায়ের মামার শ্রাদ্ধে আর কি ওকে বলে গিয়েছিল, এবং সেইটাতে তাকে 500 পাউন্ড দেওয়া হবে, তুই চলে আসবি, এই পুটুলি করে এই নিয়ে যাবি সেই নিয়ে যাবি। হঠাৎ আমার তীর্থঙ্করের সঙ্গেই, যার সাথে আমি আমার স্টুডিওতে কাজ করেছি আগে, তার সাথে আমার অক্সফোর্ড স্ট্রিটে দেখা হয়ে গেল লন্ডনের। সেই থেকে আমরা চলতে শুরু করলাম। আমরা তখন আমি আমার কলিন মানে আমার হাবি, আমরা তখন ও তখন সুইজারল্যান্ডে একটা কাজে যাচ্ছিল, বললাম চল যাবি আমাদের সঙ্গে। তো এই করে করে আমরা বেশ কয়েকটা জায়গা ঘুরলাম। তারপরে আইল অফ ম্যানেও এলাম, যেখানে আমি থাকি। সেইটা নিয়েই বিনি পয়সায় বিলেত, এটার নাম কি সুন্দর নামটা। হ্যাঁ। অপূর্ব। আমি মানে সত্যি তাই, মানে আমরা অনেকগুলো এপিসোডস 6 মাস করেছি। মানে এবং এখনো পর্যন্ত সবাই লেখে আমাকে, দিদি ওইটা আর একবার দেখান আমাদের। তো আমি চেষ্টা করছি ওটাকে একটু, জানি না ওটাকে রিকভার করতে পারবো কিনা, যদি পারি তাহলে একবার চেষ্টা করবো, যদি দেখাতে পারি ইউটিউবে ভালো লাগবে, আমার চ্যানেলে দেখা যাক। আমার শেষ প্রশ্ন, শ্রাবন্তীদির কাছে সেলিব্রিটি কথার অর্থ কি? সেলিব্রিটি জিরো, মানে কি? জিরো, অ্যাবসলিউটলি জিরো। আমি এটাকে মানে বুঝিও না, এটা আমার কাছে কোনো অর্থও নেই, একদম না। সেলিব্রিটি কে সেলিব্রিটি? সেলিব্রিটি আমি বলবো যে ধরা ছোঁয়ার বাইরে ওরকম একটা ট্যালেন্টের কাজ, যেমন সুচিত্রা সেন, উত্তম কুমার, বিকাশ রায়, আমি এরকম লতা মঙ্গেশকর, তাও এরা সেলিব্রিটি বলে ওদের আমি সেলিব্রিটি ডাকতেই চাই না, অসম্ভব। ওরা হচ্ছেন লেজেন্ডস অ্যাকচুয়ালি। Right. আমি সেলিব্রিটি কথাটা ইউজ করবো না কোনোদিন এদের জন্য, কারো জন্যেই। যারা এরম হয়েছেন তারা লেজেন্ডস। সেলিব্রিটি কথাটা আমার জন্য, আমি বিশ্বাস করি না। থ্যাংক ইউ সো মাচ দিদি, ভীষণ ভালো থাকবেন আপনি। আর আমরা তো অপেক্ষা করে আছি, আর হ্যাঁ। আপনি আপনার দর্শক বন্ধুদেরকে, শ্রোতা বন্ধুদের আবার বলছি আমার শ্রোতা বন্ধুদের আর দর্শক নিশ্চয়ই, যে 15ই ফেব্রুয়ারি এই মাত্র 2 সপ্তাহ বাকি আছে, আর আপনাদের সবার সাথে আমার দেখা হচ্ছে কলা মন্দিরে সন্ধে 6:30টায়। এর আয়োজন করেছেন বেঙ্গল ওয়েব সলিউশনস। এদের সবার সাথে পরিচয় হবে আপনাদের, এবং আমরা একটা হই হই করে আপনাদের সবাইকে নিয়ে এই আই খুকু আই সেলিব্রেশন আমরা করতে চলেছি 15 তারিখে। সবার সাথে যেন দেখা হয়, না হলে কিন্তু খুব দুঃখ পাবো, আর কোনোদিন আসবোই না। না, এটা হবে না। থ্যাংক ইউ সো মাচ, ভীষণ ভালো থাকবেন। তুমিও, একদম একদম। আপনারাও। নবনীতা দত্তগুপ্ত রিপোর্ট, ইটিভি ভারত, কলকাতা।